আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ। ভারতে শাহবাগী ব্লগার সত্য সাধু গ্রেপ্তার। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ $৭৮ বিলিয়ন ছাড়িয়েছে। রাজধানীতে ব্লক রেইড অভিযান জোরদার। আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে। হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু। এবার বিস্তারিত। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি ফাহিম মাহমুদ জানান, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন গুপ্ত। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে আজ সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা। সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসিমউদ্দিন বলেন, সকালে গ্রাফিতির উপর লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর 12টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়। সকালে সংঘর্ষের পর বিকেল 4টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠি সোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের অনেকটা নির্বিকার অবস্থায় দেখা যায়। সংঘর্ষে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। এ ব্যাপারে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদল বলে, ওরা অতর্কিত হামলা করে, এরপরে শিক্ষকরা নামার পরে শিক্ষকদের সহযোগিতায় আমরা ছাত্রদল নেতৃবৃন্দ যারা আছি তারা উভয় পক্ষকে চেষ্টা করছি যে দুদিকে নিয়ে যাওয়ার জন্য। দুদিকে নিয়ে যাই, ওরা ক্যাম্পাস থেকে বের গেছে, আমাদেরও কয়েকজনকে আমরা ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দিই। ক্যাম্পাসে দুই হামলা থাকা অবস্থায় ওরা যেভাবে হামলা করছে, ওই হামলায় আমাদের ছাত্রদলের ইসমাইল, আমি, নাজিম, মিরাজ সহ স্বামী আমরা অনেকে আহত হয়েছি। অদ বিকেল 3টায়, 3:30 4টার দিকে আবার ওরা কি করছে, এই নিউ মার্কেট মোড়ে অত্র এলাকা যত জামাত শিবিরের নেতাকর্মী আছে, শিবিরের সভাপতি সহ সিটি কলেজের এখানে কলেজের পিছনে এলাকার জামাত নেতা আশরাফ সহ এই এলাকার কমিশনার প্রার্থী ছিল, যিনি কাউন্সিলর জামাতের, তিনি সহ দেশীয় অস্ত্র নিয়ে, স্টাম্প, হকি স্টিক নিয়ে আমাদেরকে অতর্কিত এখানে আইস ফ্যাক্টরির মোড়ে হামলা করে। একই সময় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র শিবির জানায়, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র শিবিরের জনশক্তিদের উপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। আজ সকাল 12 ঘটিকায় ইসলামী ছাত্র শিবিরের সিটি কলেজের নেতৃবৃন্দ জুলাই ও আধিপত্যবাদ বিরোধী শহীদদের বাণী সংবলিত পেস্টুন ছিঁড়ে ফেলার ব্যাপারে কলেজ প্রশাসনের সাথে কথা বলতে ক্যাম্পাসে গিয়ে অবস্থানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ও তাদের বহিরাগতদের বর্বর হামলার শিকার হন। উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকদের আঘাত করার মতো ন্যাক্কারজনক কাজ করছে। শিক্ষাঙ্গন হলো জ্ঞান চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে সহিংসতার কোনো স্থান নাই। এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে, আমাদের সমাজকে অস্থিতিশীল করে তোলে। আমরা অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমরা আশা করি সকল মহল এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।
বাংলাদেশের বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং তথাকথিত মুক্তচিন্তার অনুসারী সানিউর রহমান ওরফে সত্য সাধু ভারতে গ্রেফতার হয়েছে। 2016 সালে নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে সত্যনিষ্ঠা আর্য রাখেন এবং উত্তরাখণ্ডের ঋষিকেশে সাধুর ছদ্মবেশ ধারণ করেন। এটি অত্যন্ত গভীর বিশ্লেষণের দাবি রাখে তিনি একসময় নিজেকে নাস্তিক বা যুক্তিবাদী হিসেবে পরিচয় দিতেন। তিনি কিভাবে অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে আরেকটি ধর্মের কট্টরপন্থী প্রচারক হয়ে উঠলেন। এটি প্রমাণ করে যে তার আগের নাস্তিকতা কোনো দার্শনিক ভিত্তি থেকে আসেনি, বরং সেটি ছিল একটি সুনির্দিষ্ট রাজনৈতিক বা ব্যক্তিগত এজেন্ডার অংশ, যার মূল লক্ষ্য ছিল ইসলাম বিদ্বেষ। ভারতে গিয়ে তিনি যে উগ্র হিন্দুত্ববাদী কার্যক্রম শুরু করেন এবং খ্রিস্টান বা মুসলিমদের উপর চড়াও হন, তা মূলত তার পূর্ববর্তী চারিত্রিক বৈশিষ্ট্যেরই এক নতুন সংস্করণ। উত্তরাখণ্ড পুলিশের অপারেশন কালনামি অভিযানে তার গ্রেফতার হওয়া এবং তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হওয়া থেকে বোঝা যায় যে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইনি ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। ভারতের মতো একটি দেশে যেখানে বর্তমানে ধর্মীয় মেরুকরণ অত্যন্ত তীব্র, সেখানে একজন বাংলাদেশি নাগরিক নিজেকে হিন্দু পুরোহিত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারা এবং দীর্ঘকাল ধরা না পড়া সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতাকেও নির্দেশ করে। সানিউর রহমানের এই ঘটনাটি প্রমাণ করে যে উগ্রবাদ কোনো ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়, বরং ঘৃণা ও বিদ্বেষের যে কোনো একটি নির্দিষ্ট রূপ ধারণ করে একজন ব্যক্তি সহজেই এক চরমপন্থা থেকে অন্য চরমপন্থায় বিচরণ করতে পারে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ 78.067 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। রুমিন ফারহানা প্রশ্ন করেন, বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কিনা, করলে তা কি? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি 78.067 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থ বছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। আমির খসরু আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার NM নাসিরউদ্দিন এ তথ্য জানান। নাসিরউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, DMP বর্ডার গার্ড বাংলাদেশ BGB ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি DMPর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত 54 জনকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদপুর, শেরেইবাংলা নগর, আদাবর, তেজগাঁও শিল্প এলাকা ও হাতিরঝিল থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান চালানো হয়। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদত হোসেন বলেন, টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং পুলিশ জনগণের সমন্বিত সহযোগিতার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ, তবে এবিপিএন, এসবিপিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রে প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1159 জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 25,935 জনে। এ নিয়ে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 38 জনে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।